ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা ট্রিগোনোমেট্রিক ফরম্যাট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের টাইপ 5, এবং এই টাইপ 5 এর কেস 1 নিয়ে আমরা আসলে কথা বলবো। আসলে ট্রিগোনোমেট্রিক ফরম্যাট অনেক রকমের অঙ্ক আছে। যদি আমরা একটু বই থেকে বলি, তাহলে বইয়ের দিকে যদি আমরা একটু খেয়াল করি, বইটা সাথে নিয়ে বসবো। বইয়ের বলা যায় যে 5, 6, 7, 8 8 পর্যন্ত সরাসরি ত্রিকোণমিতিক ফরম্যাট আছে। তারপর 11 নম্বর ত্রিকোণমিতিক ফরম্যাট রয়েছে, ঠিক আছে। আবার 12 নম্বরের শেষের অঙ্কটাও ত্রিকোণমিতিক ফরম্যাটে রয়েছে। দ্যাট মিনস একই ত্রিকোণমিতিক ফরম্যাটের ভিন্ন 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 রূপান্তর আছে, ঠিক আছে। তো সেই সকল ত্রিকোণমিতিক ফরম্যাটের আমরা কেস ভিত্তিতে আলাদা 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 করে দেখব, ঠিক আছে। So just a second. ফাইন, কেস 1 এর মধ্যে আমরা আসলে যে জিনিসগুলো শিখবো, 6টা রুলস আমরা অ্যাপ্লাই করা শিখবো। তো ফার্স্টে অ্যাপ্লাই করার আগে তো আমরা যে ডেফিনেটলি প্রমাণটা শিখবো, তো তারপরে আমরা অ্যাপ্লাইটা করবো। সো 6টা সূত্রের মধ্যে প্রথমটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু 1। সো এটাকে আবার যদি উল্টিয়ে লিখি, অর্থাৎ এরকম ভাবে যদি যে লেখা যায় যে লিমিট x টেন্ডস টু 0 x divided by sin x is equals to 1. So limit x tends to 0, tan x divided by x is equals to 1. Limit x tends to 0, x by tan x is equals to 1, and limit x tends to 0, cos x is equals to 1. Limit x tends to 0, 1 by cos x is equals to 1. সো এই 6টা হচ্ছে আমাদের সূত্র, যেই 6টা সূত্রকে আমরা সরাসরি অ্যাপ্লাই করি আমাদের ত্রিকোণমিতিক ফরম্যাটে, সরাসরি অ্যাপ্লাই করি আমাদের ত্রিকোণমিতিক ফরম্যাটে, ঠিক আছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা ত্রিকোণমিতি মেনটেন করেই আসছে। আমরা যে ত্রিকোণমিতি পড়াশোনা করে আসছি 9-10 পর্যন্ত, বা আমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে আসছি, সেই সকল ত্রিকোণমিতি এখানে ব্যবহার করা হয়েছে, বাট এখানে কিছু লিমিটের বিষয় আদি জড়িত রয়েছে। সো এখন আমাদের যদি একটু বইয়ের ভিতরে যাই, আমাদের বারবার বইয়ে ফেরত যেতে হবে। বইয়ের ভিতরে যদি যাই, তাহলে বইয়ের পৃষ্ঠা নাম্বার 368, বইয়ের পৃষ্ঠা নাম্বার 368 এ যদি যাই, তাহলে আমরা খেয়াল করি 1 নাম্বার 2 নাম্বার, এই দুইটা হচ্ছে আমাদের আমি যে আলোচনা করতেছি সেই আলোচনার মধ্যে, এই বইয়ের মধ্যে এই দুইটা আলোচনা করা আছে, ঠিক আছে। যেটা হচ্ছে 1 নম্বরে x sin x by x এবং 2 নম্বরে tan x by x। তো আমরা আসলে এই দেখো নিচে 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রমাণ হিসেবে আমাদের দেয়া হয়েছে আসলে যে কি বলা যায় যে দ্বিপদী বিস্তৃতি, ফ্যাক্টরিয়াল বা সিরিজ, এই ধরনের প্রমাণ দিয়ে প্রমাণ করা হয়েছে, বা আমাদের বিকল্প প্রমাণে প্রমাণ করা হয়েছে। আর প্রথম প্রমাণটাতে মানে মাঝখানের দিকে চিত্র দিয়ে যে প্রমাণটা রয়েছে, সেখানে রেডিয়ান কোণটন ধরে প্রমাণ করা হয়েছে। ফাইন, সবকিছুই ঠিক আছে। অর্থাৎ এই যে মানে এই যে সূত্রগুলো আমি লিখলাম, এই সূত্রগুলো আমাদের হাবিবুর রহমান স্যারের বইতে একরকম, এসিউ স্যারের বইতে একরকম, কেতাবউদ্দিন স্যারের বইতে একরকম, রফিকুল স্যারের বইতে, প্রত্যেকটা স্যারের বইতে এই জিনিসগুলো ভিন্ন ভিন্ন রকম। বাট সবকিছু তো আসলে ভিন্ন ভিন্ন রকমের শেখা সম্ভব নয়, রাইট? তো সেই জন্য আমি লাস্ট ক্লাসে একটা তোমাদের থিওরি শিখিয়েছি, অর্থাৎ পেজ নাম্বার 369 ছিল প্রমাণ 5, অর্থাৎ লিমিট, যে আমরা একটা সূত্র শিখেছি এবং সেটা দিয়ে যে আমরা টাইপ 3 এর অঙ্কগুলো করেছি। এই একটা সূত্র শিখাতেই আমাদের, মানে সূত্র বলতে এই সূত্রটা কিভাবে আসলো এটা শিখাতেই আমাদের বলা যায় যে প্রায় 50% ক্লাস শেষ হয়ে গেছে। তো আমি অ্যাটলিস্ট সিরিজ দিয়ে তোমাদের আর কোনো, বা দ্বিপদী বিস্তৃতি দিয়ে কোনো প্রমাণ আমি আর দেখাতে যাব না। কারণ হচ্ছে এই সিরিজ দিয়ে বা দ্বিপদী বিস্তৃতি দিয়ে যদি আমি প্রমাণ দেখাতে যাই, তাহলে তোমরা এই ক্লাস টাইমটা অনেকটাই আমাদের মানে হ্যাম্পার হয়, ঠিক আছে। তো আমি এখন চেষ্টা করছি যে কিভাবে এটাকে আরো ইজি করে, মানে আরো ইজি করে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আরো
অন্য কোনো ওয়েতে করানো যায় কিনা সেটা আমি একটু ট্রাই করছি। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে এই 6টা সূত্র প্রমাণের জন্য আমরা এখন স্টেপ নিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা জানি সমকোণী ত্রিভুজ সম্বন্ধে খুব ভালো মতো করে আমরা জানি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, রাইট? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটাকে সমকোণী ত্রিভুজ বলে। এবং সমকোণী ত্রিভুজের কিছু ব্যাপার স্যাপার রয়েছে। কিরকম ব্যাপার স্যাপার? যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে, একটি কোণ অতিভুজ হবে, সাপোজ একটি বাহু অতিভুজ হবে এ বি সি, এবং অতিভুজটি সবচেয়ে বৃহত্তম বাহু হবে ওই ত্রিভুজের। এবং আলোচ্য কোণ, এই আলোচ্য কোণটাকে আমি যদি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, বা যেই কোণের উপরে ভিত্তি করে কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? কোণের বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব। এই আলোচ্য কোণের সন্নিহিত বাহুটাকে আমরা বলবো ভূমি, এবং সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো অতিভুজ। এগুলো সবাই আমরা জানি খুবই ভালো মতো, এই জিনিসগুলো আমরা ফাইন। এখন এই ত্রিভুজের আলোকে, এই সমকোণী ত্রিভুজের আলোকে আমরা মূল 3টা জিনিস শিখে এসেছি। কি সেটা? যদি এই আলোচ্য কোণ অর্থাৎ সাইন এক্স দ্বারা যদি আমরা বলি, তাহলে আমরা কি বলতে পারি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, রাইট? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো তারপরে আমরা cos x ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারবো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এবং তারপরে রয়েছে tan x লম্ব ডিভাইডেড বাই ভূমি, ঠিক আছে? ফাইন। সো এগুলো আমরা প্রমাণ কম বেশি আগে থেকেই জানি। এখন এটার সাথে সাথে আমরা আরো একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা এটা আমাদের এসএসসির হায়ার ম্যাথে করে আসছি। আবার আমরা কি বলে যে আমরা যারা শুরুর দিকে ছিলাম, যাদেরকে আমি 6.1 করিয়েছি ফার্স্ট পেপারের, তারাও এটা করে আসছো। সেটা কি? যে পৃথিবীর পৃষ্ঠের কোন একটা, পৃথিবীর যদি পৃষ্ঠ, গোলীয় পৃষ্ঠ যদি আমরা হিসাব করি এবং একটা সেন্টার পয়েন্টের সাপেক্ষে যদি চিন্তা করি, রাইট? যে বৃত্তচাপের যে সূত্রটা আমরা শিখেছিলাম, যে একটা সেন্টার পয়েন্ট থেকে আমাদের ব্যাসার্ধ থাকবে একটা, এবং সেই এটার একটা মধ্যবর্তী কোণ থাকবে, সেই কোণের পরিমাণ যদি এক্স হয়, এবং এই ব্যাসার্ধের পরিমাণ যেটা, এই ব্যাসার্ধের পরিমাণটা যদি আর হয়, তাহলে এই যে বৃত্তচাপের যে পরিমাণটুকু, এই বৃত্তচাপের পরিমাণটুকু আমরা কি বলতাম? এস, রাইট? এবং এদের তিনটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি ছিল? এস ইজ ইকুয়ালস টু আর থিটা। কিন্তু আমরা এখানে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, তাই এখানে কি করে ফেললাম? আর এক্স। এগুলো কি মনে আছে সবার? হ্যালো? জি স্যার। একটু রেসপন্স করবেন, একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা, সেই জিনিসটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের এখানে এই যে এক্স যে কোণটা, এই কোণটাকে এখন আমরা কি করব? এক্স কে করে ফেলবো, লিমিট দিয়ে ফেলবো। এই জায়গায় এক্সটাকে আমরা একটা লিমিট দিয়ে ফেলবো। কি সেই লিমিট? শূন্যের কাছাকাছি। সেই এক্সটা এই বৃত্তচাপের যে সূত্র এস ইজ ইকুয়ালস টু আর এক্স, এটার ক্ষেত্রেও প্রযোজ্য করব। আবার এখানে যে আমরা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যেখানে আলোচ্য কোণ ধরেছি এক্স, এখানেও আমরা প্রযোজ্য করব। দ্যাট মিনস আলোচ্য কোণটাকে আমরা একটা কি দিয়ে দিলাম? একটা লিমিট দিয়ে দিলাম। এম আই ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো। আমরা যদি এই ত্রিভুজটার কথা, এই যে ত্রিভুজটা না, বাদ দাও, আমরা যদি এই বৃত্তচাপটার কথা যদি চিন্তা করি, ঠিক আছে? বৃত্তচাপটার কথা যদি চিন্তা করি, যেখানে এক্স কার কাছাকাছি যাচ্ছে? শূন্যের কাছাকাছি যাচ্ছে, তাই তো? তাহলে এক্স শূন্যের কাছাকাছি যাওয়া মানে কি? এই যে এখানে যে এক্স এর পরিমাণটা রয়েছে, এই এক্স এর পরিমাণটা কমে কি হবে? শূন্যের কাছাকাছি যাবে। এই এক্স এর পরিমাণটা কমে কোথায় যাবে? শূন্যের কাছাকাছি যাবে। তো এখানেও তো শূন্যের কাছাকাছি গেল না, স্টিল নাও এটা একটা বক্ররেখা। শূন্যের কাছাকাছি বলতে তোমার প্রশ্নটা বুঝিনি, আবার একটু বলবেন? শূন্যের কাছাকাছি কিভাবে যাবে? হ্যাঁ, শূন্যের কাছাকাছি কিভাবে যায়, এটাই তো অসম্ভব একটা জিনিস। সেটাই তো আমরা পড়াশোনা করতেছি, এটাই তো আমাদের নর্মাল ম্যাথমেটিক্স এর সাথে মিলবে না, রাইট? সো আমরা কি বলেছি? যে শূন্যের কাছাকাছি যাওয়া, 0.এর পরে 100 শূন্য দেওয়ার পরে তারপরে যদি 1 2 কিছু একটা দেই, তাহলে সেটা কি? সেটা কি আমার কোনো ভ্যালিড কোনো কিছু? সেটা তো ভ্যালিড কিছু না দেখেই তো আমাদের লিমিটের অস্তিত্ব শুরু হলো, তাই না? সো এখানে আমরা এখন আলোচ্য কোণ, যে কোণটার পরিমাণকে আমরা বলতেছি এক্স, এখন এই এক্সটাকে আমরা এখন শূন্যের কাছাকাছি নিয়ে যাব, ঠিক আছে?
নরমালি আমরা যখনই একটা কথা বলছি এটা একটা বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপটা কি একটা বক্ররেখা না? বৃত্তচাপটা কি একটা বক্ররেখা। এম আই ক্লিয়ার? এখন এই কোণের পরিমাণটাকে যদি আমরা কমাতে থাকি, কোণের পরিমাণটাকে যদি আমরা কমাতে থাকি, আরো যদি কোণের পরিমাণটাকে আমরা কমায় ফেলি, কমাতে কমাতে যখন এতটাই ক্ষুদ্র করব, শূন্যের কাছাকাছি নিয়ে যাব, তখন খেয়াল করে দেখো এই যে বক্র, যে বক্ররেখাটা, তখন কি আর বক্ররেখা থাকতেছে না, নাকি তখন প্রায় সরল রেখার মতো চলে আসতেছে? আবারও প্রায় বলছি যে সরলরেখার মতো। এক্স, রাইট, আমি যে এখানে যে আমার মধ্যবর্তী কোণটা আছে, এই কোণটার পরিমাণটাকে যখন আমি একদম শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি তো আমি জীবনেও একে দেখাতে পারবো না, পারবো? ডেফিনেটলি পারবো না। বাট আমরা এখন একটু বোঝার সুবিধার্থে বুঝে ধরে নেই যে এখানে একটা এক্স এর ভ্যালু আছে যার ফলে এটা বক্ররেখা, এখানেও একটা এক্স এর ভ্যালু আছে ধরো যার কারণে এটা বক্ররেখা। এখন আমি যদি এমন ক্ষুদ্র একদম শূন্যের কাছাকাছি একটা মান নেই যে মানটা আমরা কখনোই একে দেখাতে পারবো না, ঠিক আছে, সেই মানের কারণে আমার যে বক্ররেখা এস, এই বক্ররেখাটা আসলে কি হয়ে যায়? বক্ররেখাটা আসলে আমার কি হয়ে যায়? সরল রেখা হয়ে যায় না? তাহলে বক্ররেখাটা যদি আমার সরল রেখা হয়ে যায়, তাহলে এই জায়গায় আমরা পিথাগোরাসের ক্ষেত্রে যা যা শিখেছি, অর্থাৎ পিথাগোরাসে বলতে গেলে আমরা যে পিথাগোরাস না, বেসিক্যালি আমরা সমকোণী ত্রিভুজ হয়ে যায় কিনা, দ্যাট মিনস খেয়াল করো যে এটা যদি আমার লম্ব হয়ে যায়, এটা যদি আমার ভূমি হয়, আর এটা যদি আমার অতিভুজ হয়, ঠিক আছে, বুঝতে পারতেছো কিনা? যে আমার যদি একটা লম্ব সরল রেখা, বক্ররেখাটা যদি সরল রেখা হয়ে যায়, লম্ব হয়ে যায়, তার মানে কি আমার একটা কি হয়ে যাচ্ছে? লম্ব হচ্ছে, একটা ভূমি হচ্ছে, একটা কি হচ্ছে? অতিভুজ হচ্ছে। তাহলে এখানের যেই এখানের যে ত্রিভুজটা আমার উৎপন্ন হচ্ছে সমকোণী ত্রিভুজ, যদিও এটা অত্যন্ত ক্ষুদ্র, এটা একে দেখানো সম্ভব না, এই অত্যন্ত ক্ষুদ্র ত্রিভুজটাকে যদি আমি নামাঙ্কিত করার চেষ্টা করি, এ ও বি, আমি যদি এই অত্যন্ত ক্ষুদ্র ত্রিভুজটাকে নামাঙ্কিত করার চেষ্টা করি, তাহলে আমি কি পাবো? এ ও বি একটি কি সমকোণী ত্রিভুজ পাবো না? জি স্যার। আমার আমার কথা কি সবাই বুঝতে পারতেছি? যে আমরা যখন যখন লিমিট এক্স টেন্ডস টু 0 করে ফেলবো, তখন এই যে বক্ররেখা, বক্ররেখা বা এটাকে আমরা কি বলি, বৃত্তচাপ, বৃত্তচাপ এস, এইটা আর কি থাকে না, বক্ররেখা বৃত্তচাপ এস, এটা আর কি থাকে না, এটা আর বক্ররেখা থাকে না, এটা কিসে রূপান্তরিত হয়ে যায়? সরল রেখায় রূপান্তরিত হয়ে যায় যখন শূন্যের কাছাকাছি, যখন কি এক্স যখন শূন্যের কাছাকাছি, শর্ত দিয়ে দিছি, সো সরল রেখার কাছাকাছি হয়ে যায়, তার মানে এটাকে আমরা লম্ব বলতে পারি, একটা সমকোণী ত্রিভুজের সাপেক্ষে লম্ব বলতে পারি। আর লম্ব হয়ে গেলেই সেটা কি হয়ে যায়? একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে এখন আবার বলতে পারি যদি লিমিট এক্স টেন্ডস টু 0 হয়, খেয়াল করে এখানে কিন্তু আমরা আমরা কিন্তু সমান চিহ্ন ব্যবহার করিনি, এখানে কিন্তু আমরা বলছি প্রায় চিহ্ন, তাহলে বক্ররেখাটা প্রায় সরল রেখা হয়ে যায়, ঠিক আছে, এখানে কিন্তু আমরা সমান চিহ্ন ব্যবহার করিনি, এখানে আমরা প্রায় সমান চিহ্ন ব্যবহার করেছি, প্রায়, এখানে ঢেউয়ের মতো চিহ্নটা। তাহলে কি আর দাঁড়াচ্ছে? যে যখনই আমার বৃত্তচাপটা লম্ব হয়ে যাচ্ছে, তখনই আমাদের ত্রিভুজ এ ও বি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। বুঝাতে পারছি? জি স্যার। এখন একজন রেসপন্স করলে হবে না, বাকি যারা আছে তারাও কি বুঝতে পারতেছো আমার কথাগুলো? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। এই জিনিসগুলো একটু, রাহাত তুমি তো কোনো রেসপন্স করতেছো না, তুমি কি বুঝতেছো? আচ্ছা, তোমার প্রশ্ন নাম নিলাম আর তুমি বলতেছো আরেকবার বলতে, আচ্ছা ফাইন, আরেকবার বলতেছি। আবার দেখো, আবার দেখো, আমরা একটু এখানে শর্ট করে দেখাই যে সাপোজ এটা কি আমার একটা বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপটাকে কি করছি আমি, এটা হচ্ছে এক্স এর পরিমাণ বা কোণ, যেটাকে আমরা থিটা বলি, সেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করতেছি। এটাকে যদি আমরা এখন কমাতে থাকি, কমাতে থাকি, কমাতে থাকি, কমিয়ে কমিয়ে একদম যদি শূন্যের কাছাকাছি নিয়ে আসি, তাহলে শূন্যের কাছাকাছি যখন নিয়ে আসবো, তখন আর বক্ররেখাটা বক্ররেখা থাকে না, তখন সেটা সরল রেখায় রূপান্তরিত হয়। আর যখন সরল রেখায় রূপান্তরিত হয়, তখন সেটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজের সাথে কল্পনা করতে পারি। আর যখন সমকোণী ত্রিভুজের সাথে কল্পনা করব, তার মানে সেখানে অবশ্যই লম্ব ভূমি অতিভুজ চলে আসবে।
আর যখন লম্বভূমি অতিভুজ চলে আসবে তখন ডেফিনেটলি সেখানে সাইন কস ট্যান কট এরকম কিছু জিনিস চলে আসবে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এখন একটু কথা বলে দেখি যে এখানে আমরা কি শিখেছি, এস ইজ ইকুয়ালস টু আর এক্স, দ্যাট মিনস এস ইজ ইকুয়ালস টু আর থিটা, আমরা যেটা শিখেছিলাম, তাই না? এখন এখানে যদি আমি একটু পক্ষান্তর করি তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, এস বাই আর লেখা যায়, এস বাই আর লেখা যায়, লেখা যায়, জি স্যার। রাইট? ওকে ফাইন। এখন খেয়াল করে দেখি এখন আমরা কি শিখেছি। এখন আমরা যদি বলি যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই এক্স টেন্ডস টু জিরো এটা সমান সমান আমি এখন সাইন এক্স এর ফলাফল দেখতে চাই। হ্যাঁ, এখন আমি বাম পাশের ত্রিভুজে ফেরত আসি যে সাইন এক্স এর ফলাফল দেখতে চাই। তো সাইন এক্স বা ডান পাশেরটাই থাকি আমরা, মানে এই যে ত্রিভুজ এ ও বি এখানেই আমরা থাকি। হ্যাঁ, খেয়াল করে দেখো যে এই যে যখনই আমাদের থিটার মানটা এখন কি হয়ে গেল, থিটার মানটা যখন আমাদের থিটার মান না, সরি ভুল হয়ে গেছে আমার, যখন আমরা বলতেছি এক্স এর মান মানে কোণের মানটা যখন শূন্যের কাছাকাছি হয়ে গেল তখন এটা কি হয়ে যায়, একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। সমকোণী ত্রিভুজ হয়ে গেলে এবি এর মান, এবি এর মান কি হয়ে যায়, এস মানে যেটা বক্ররেখা সেটাই কি হয়ে যায়, লম্ব। তাহলে ওবি এর মান কি ছিল, ওবি এর মান মানে এই জিনিসটা আসলে কি ছিল, আমাদের ব্যাসার্ধ ছিল। আর এই ও এর মান কি ছিল, ব্যাসার্ধ ছিল। ইয়েস অর নো? হ্যাঁ কি না? Yes, sir. এবং আরো একটা জিনিস খেয়াল করো যে যখনই আসলে এক্স এর পরিমাণটা শূন্যের কাছাকাছি, এই যে ও এ আর সরল রেখা হয় যে নাকি দুটো একই সরল রেখা হয়? এক্স যখন স্যার শূন্যের আবার একটু কাছাকাছি, রিপিট করবেন? হ্যাঁ 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 আবারও বলছি, এক্স যখন শূন্যের কাছাকাছি তখন এই ও এ আর ও বি কি আলাদা রেখা হয় নাকি একদম একটার সাথে একটা মিশে যায় না? ইয়েস স্যার। মানে এখানে লম্ব যেটা অতিভুজ কি সেইটাই হয়ে যায় না? লম্ব যেটা অতিভুজ কি প্রায় সেইটাই হয়ে যায়। তার মানে খুব জি পার্থক্য স্যার। থাকে, জি। খুবই কিঞ্চিত পার্থক্য থাকে। তার মানে এই চিত্রতে যেটা আমার অতি ক্ষুদ্র চিত্র, এখানে ও এ হচ্ছে যদি এ ও বি সমকোণী ত্রিভুজ হয়, এ ও বি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সেই হিসাবে এওটা কি হওয়া উচিত, অতিভুজ। ওবিটা কি হওয়া উচিত, ভূমি। এবিটা কি হওয়া উচিত, লম্ব। তাহলে এবি লম্ব সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, এবি লম্ব সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বাট আমাদের সমস্যাটা কোনটায়, এখানের যেটা ভূমি, ভূমি ভূমি হচ্ছে ওবি আর অতিভুজ, অতিভুজ হচ্ছে ও এ, এরা পরস্পর প্রায় সমান হয়ে যায়। এখানে ডিরেক্ট সমান চিহ্নটা না, এরা পরস্পর প্রায় সমান হয়ে যায়। এম আই ক্লিয়ার? জি বুঝতে স্যার। পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি কিভাবে সমান হতে পারে? দেখেন আবার বলি, যখন এক্স এর মান, এক্স কি এখানে কোণ, এক্স কি এখানে কোণ, রাইট? এই যে এই কোণ। এখন ধরেন আমি এই পাশের চিত্র দিয়ে বুঝাই, এই নিয়ে কতবার বললাম আল্লাহ জানে। এটা কি অতিভুজ। এখন আমি এটারে যদি ধরেন ছোট করলাম, কোণের পরিমাণ এই যে এক্স এর পরিমাণ কমাচ্ছি, এক্স এর পরিমাণ কমায় আমি অতিভুজ এই জায়গায় আনলাম, আরো এক্স এর পরিমাণ আমি কমালাম, আরো এক্স এর পরিমাণ আমি কমালাম, এক্স এর পরিমাণ কমাতে কমাতে আমি এত ক্ষুদ্র করে ফেললাম শূন্যের কাছাকাছি, তখন এই অতিভুজ আর এই ভূমি এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে বলেন তো? না স্যার, সেই কিন্তু জিনিসটাই বললাম। হ্যাঁ বল। বড় হয়, অতিভুজ তো বড় হয় তাই ডেফিনেটলি, না? হ্যাঁ ডেফিনেটলি স্যার, অতিভুজ বড় হয়। আবারও বলছি, অতিভুজ বড় হবে, লম্ব ছোট হবে। মানে লম্ব এবং ভূমি অতিভুজের তুলনায় আলাদা আলাদা ভাবে ছোট হবে, দ্যাট ইজ পারফেক্টলি অল রাইট। কিন্তু আমি আমি কি মানে আমি কি সবসময় সাধারণ যে আমরা গণিত করে আসি সেই ধরনের গণিত নিয়ে কিন্তু আমরা কথা বলছি না। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু কথা বলছি ক্যালকুলাস নিয়ে। এবং শুরুর দিনই কিন্তু এই জিনিসটা আমরা বলেছি যে সাধারণ গণিতের অনেক কিছুই কিন্তু এখানে আমাদের গ্র্যান্টেড হবে না। যখন আমি বলছি যে এক্স এর পরিমাণ অর্থাৎ কোণের পরিমাণ যখন আমি শূন্য করে ফেলি, এক্স এর পরিমাণ কোণের পরিমাণ যখন শূন্য করে ফেলি তখন ভূমি আর অতিভুজ বলতে কোনো আলাদা অস্তিত্ব থাকে না। যাহা ভূমি তাহাই অতিভুজ, যাহা অতিভুজ তাহাই ভূমি হয়ে যায়।
বুঝাতে পারছি? জি স্যার। ওকে ফাইন। তাহলে এখন আসি, এখন আমরা যদি লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো যদি আমরা করি, আমরা সাইন এক্স এর আমরা এখন লিমিটটা দেখব। এখন চিন্তা করো সাইন এক্স, তো সাইন এক্স মানে কি? আমরা এই যে এই ত্রিভুজ থেকে যদি চিন্তা করি, যে এ ও বি ত্রিভুজ থেকে যদি চিন্তা করি, সাইন এক্স মানে কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ, রাইট? সো লম্ব হচ্ছে এ বি, অতিভুজ কি? অতিভুজ হচ্ছে ও এ, অতিভুজ কি? ও এ লিখলাম। এখন এবি কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি? এবি কে আমরা স্মল এস দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, আর ও এ কে আমরা স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করছি। তাহলে আমরা লিখলাম এস বাই আর। এতটুকু বুঝতে পারছি? লিমিট এক্স টেন্ডস টু যখন জিরো হয়, কোণের মান যখন জিরো হয়, তখন সাইন এক্স হয়ে যায় লম্ব বাই অতিভুজ এস বাই আর। এটুকু কি বুঝছি? জি স্যার। আবার জি স্যার। আবার লিমিট এক্স টেন্ডস টু যখন জিরো হয়, তখন আমরা এই অংশটা দেখি যে লিমিট এক্স টেন্ডস টু যখন জিরো হয়, তখন এইটা যখন জিরো হয়, তখন এক্স ইজ ইকুয়ালস টু কি? এস বাই আর লেখা যায়। এস বাই আর সবসময় লেখা যায়, এক্স ইজ ইকুয়ালস টু এস বাই আর সবসময় লেখা যায়, কোণের পরিমাণ যাই হোক না কেন। কারণ সূত্রটা কি? এস ইজ ইকুয়ালস টু আর এক্স, রাইট? তার মানে যে কোনো কোণের জন্য, যে কোনো কোণের জন্য, যত ক্ষুদ্র কোণই হোক, যত বৃহৎ কোণই হোক না কেন, যে কোনো কোণের জন্যই আমরা কি লিখতে পারি? এক্স ইজ ইকুয়ালস টু এস বাই আর। তাহলে এখানে কোণের পরিমাণটা যদি শূন্যের কাছাকাছিও হয়, তাহলেও আমরা এক্স ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো? লিমিট এক্স ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো? এস বাই আর লিখতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো শুধু একজন বুঝলে হবে না, সবাই কি বুঝতে পারছি কিনা? এটা কিন্তু আমরা মোটামুটি এই যে দুটো জিনিস দেখালাম, এটার সাহায্যে কিন্তু আমরা অনেক কিছু প্রমাণ করে ফেলতে পারি। আচ্ছা, এখন এর সাথে আমরা আরেকটা জিনিস নিয়ে আসবো, আর দুইটা জিনিস নিয়ে আসবো। সেটা হচ্ছে 3 নম্বরে আরেকটা জিনিস দেখাবো, যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, যখন আমরা টেন এক্স এর মান যখন আমরা নির্ণয় করতে চাই। সো টেন এক্স মানে কি? টেন ইজ ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা কি দেখতেছি? লম্ব কি? ও এ, সরি, লম্ব হচ্ছে কি? এ বি, আর ভূমি হচ্ছে কি? ও বি, রাইট? এ বি ও বি। তাহলে টেন এক্স ইজ ইকুয়ালস টু লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে আমার কি? ও বি, রাইট? তাহলে লম্বের জায়গায় আমরা এস বসাতে পারি, আর ভূমির জায়গায় কি আমরা আর বসাতে পারি। এই জায়গায় আমরা কি এ বি বাই ও বি সমান এস বাই আর বসাতে পারছি, রাইট? আবার আরেকটা জিনিস, 4 নাম্বার, লিমিট এক্স টেন্ডস টু জিরো কস থিটা, কজ এক্স, সরি থিটা না, কজ এক্স। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো কজ এক্স, কজ এক্স মানে কি? কজ এক্স মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখন চিন্তা করো, ভূমি কোনটা? ভূমি হচ্ছে ওবি, অতিভুজ কোনটা? ও এ। তাহলে ভূমি আর অতিভুজ এর দুইটা পরস্পর কি হচ্ছে? সমান হচ্ছে না? ভূমি আর অতিভুজ পরস্পর কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে আমরা যখনই বলছি লিমিট এক্স টেন্ডস টু জিরো কজ এক্স, তখন ভূমি ওবি আর অতিভুজ ও এ এরা পরস্পর কি? সমান, প্রায় সমান। তাহলে প্রায় সমান হলে সেটা কি হবে? প্রায় সমান হলে সেটা কি হবে? কাটাকাটি যাবে এবং তারা পরস্পর কি তৈরি করবে? ওয়ান তৈরি করবে, রাইট? তাহলে লিমিট এক্স টেন্ডস টু কজ এক্স, এটা যদি হয় 1, তাহলে আমরা একটু ডান পাশে করি। তাহলে 5 নম্বরে আমরা যদি এখন কজ এক্স এর জায়গায় 1 বাই কজ এক্স করে ফেলি, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই কজ এক্স, তাহলে 1 বাই কজ এক্স কি হবে? 1 ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ, 1 ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিমিট কজ এক্স এর মান পেয়েছি 1, তার মানে এখানে মান কি বসাতে পারি? 1 বসাতে পারি। তাহলে 1 বাই কজ এক্স এর মান কত? 1 বাই 1, সরি 1 বাই 1 মানে কি? ফাইনালি 1 বলা যায় না? বলা যায়? জি স্যার। জি আবারও স্যার। বলছি, দেখেন, লিমিট এক্স টেন্ডস টু 0 হলে কজ এক্স এর মান যদি হয় 1, তাহলে 1 বাই কজ এক্স মানে কি? 1 ডিভাইডেড বাই ভূমি বাই লম্ব, 1 ডিভাইডেড, সরি 1 ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ,
ভূমি বাই অতিভুজ, তাহলে এই নিচের ভূমি বাই অতিভুজটা উল্টে যে কি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি। আর অতিভুজ বাই ভূমি তো এখানে পরস্পর সমান, তাহলে পরস্পর সমান হলে এখানেও ওয়ান, মানে কাটাকাটি করে আসলে ফাইনালি কি দাঁড়াবে, ওয়ানই দাঁড়াবে। তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 cos x ইজ ইকুয়ালস টু 1, লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই cos x সমান সমান কি আসবে, ওয়ানই আসবে। ইয়েস অর নো? সো সেই দুইটা প্রমাণই কিন্তু আমরা এখানে বলেছি। এই যে দেখো, লিমিট x টেন্ডস টু 0 cos x ইজ ইকুয়ালস টু 1, লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos x ইজ ইকুয়ালস টু 1। ক্লিয়ার? এবং এখন আসবো আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার। আমাদের এই 4 নাম্বার মানে এই মাঝখানের এই যে লাস্টের যে দুইটা প্রমাণ, এটা শেষ। এখন আমরা এই 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার এদের মধ্যে আসলে কানেকশন তৈরি করব। দেখি এদের মধ্যে আসলে কানেকশনটা কি তৈরি হয়। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা আসলে এই 1 2 3 4 এই 4টা সূত্রে আসলে প্রমাণ দেখতে যাবো। বেসিক্যালি 4টা সূত্রে প্রমাণ দেখবো না, এই 1 নাম্বারটা দেখলে এটা হয়ে যাবে, এটা দেখলে এটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে খেয়াল করো, একটু প্রমাণগুলোটা বোঝানোটা জরুরি। খেয়াল করো কি হচ্ছে। দেখো, আমরা যদি বলি যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে sin x ডিভাইডেড বাই x। তাহলে আমরা আগের দিন কি শিখে এসেছি, আগের দিন কি শিখে এসেছি, যে লিমিট, এটা নিয়ে গতকালকে কথা হয়েছে, যখন x বিলংস টু a তখন ফাংশন অফ x ডিভাইডেড বাই যদি g অফ x হয়, তাহলে আমরা এভাবে যদি লেখা যায়, তাহলে এই দেখো এই অংশটার পরের লাইনে আমরা কি লিখতে পারি, এই অংশটা পরের লাইনে কি আমরা লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 sin x, লিমিট x টেন্ডস টু 0 শুধু x লেখা যায়। এখন দেখো, স্যার হ্যাঁ স্যার আবার বলবেন। একটু রিপিট করবেন, আমার এখানে আটকে গিয়েছিল। আচ্ছা, যদি আমরা কখনো কোনো ফাংশনের একটা লিমিট দেওয়া থাকে, তাহলে যদি কোনো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের উপরে একটা ফাংশন, ভগ্নাংশের নিচে একটা ফাংশন যদি থাকে, তাহলে আমরা সেই লিমিটটা ভগ্নাংশের উপরেও ইউজ করতে পারি, ভগ্নাংশের পরেও ইউজ করতে পারি। সো এখানে আমাদের লিমিট x টেন্ডস টু 0 দেওয়া রয়েছে, আর উপরে ভগ্নাংশের উপরে দেওয়া রয়েছে sin x, যা একটা ফাংশন, নিচে দেওয়া রয়েছে x, তাও একটা ফাংশন। তাই আমরা লিমিট x টেন্ডস টু 0 টাকে উপরেও দিয়ে দিয়েছি, নিচেও দিয়ে দিয়েছি, এটাই বলেছি। এখন খেয়াল করেন, এই যে লিমিট x টেন্ডস টু 0 sin x এবং x টেন্ডস টু 0 x, এরা কারা? এরা হচ্ছে, এই যে দেখেন 1 নম্বরে আমরা কি করেছি, লিমিট x টেন্ডস টু 0 sin x, এখানে কি শিখে এসেছি, s বাই r। লিমিট x টেন্ডস টু 0 x, এখানে কি শিখে এসেছি, s বাই r। দেখতে পেয়েছেন? যদি দেখতে পান, তাহলে দুইটার জায়গায় যেহেতু s বাই r, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে উপরে sin x, এই জায়গায় আমরা লিখতে পারি s বাই r, এবং x এর জায়গায় আমরা লিখতে পারি s বাই r। তাহলে s বাই r কাটাকাটি করলে আমাদের এখানে কি তৈরি হয়, 1। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি sin x বাই x না হয়ে x বাই sin x হতো, তাহলেও তো ওই যে উপরে x বাই r আর নিচে s বাই r হইতো, হ্যাঁ কি না? তাহলেও তো সেটা ফলাফল কি আসতো, 1 আসতো। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে এই যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়ালস টু 1, লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x সমান সমান 1, এই প্রমাণটা কি আমাদের হয়ে গেছে? সো যদি এই প্রমাণটা হয়ে যায়, তাহলে আমরা এখন tan x বাই x এর প্রমাণটা দেখব, tan x বাই x এর প্রমাণটা দেখব। সেখানে আমাদের এটা একটা প্রুফ ছিল। এখন আমরা আরেকটা প্রুফ দেখব, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x। সো अगेन tan x এটাও একটা ফাংশন, নিচে x এটাও একটা ফাংশন, তার মানে আমরা উপরে লিমিট x টেন্ডস টু 0 tan x, লিমিট x টেন্ডস টু 0 x। এখন আমরা আবার একটু দেখে আসি, লিমিট x টেন্ডস টু 0 tan x এর মান আমরা কি পেয়েছি। তাহলে এই যে খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0 tan x এর জায়গায় আমরা কি মান পেয়েছি, s বাই r। শুধু x এর জায়গায় আমরা কি মান পেয়েছি, s বাই r। তাহলে আমরা
অ্যাগেইন এখানে বসিয়ে দিতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 10x, এই জায়গায় আমরা বসায় দিতে পারি কত s বাই r, লিমিট এক্স টেন্ডস টু 0 x, এখানেও আমরা কি বসিয়ে দিতে পারি s বাই r। তাহলে s বাই r আর s বাই r কাটাকাটি করলে এখানেও আমরা কি পাচ্ছি 1 পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের যে 6টা সূত্রতে দিয়ে আমরা কেস 1 এর কথা বলছিলাম সেই 6টা সূত্র কিন্তু আমাদের কমপ্লিট, অর্থাৎ এই যে 6 মাঝখানের যে 2 নাম্বারটা, এই টোটাল 6টা সূত্র কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো তো এই 6টা সূত্র নিয়ে কারো কোনো কথা আছে কিনা, কারো কোনো অবজেকশন আছে কিনা যে এই সূত্রটা বুঝি নাই কিভাবে আসছে? কারো কি কোনো কথা আছে? স্যার ওকে, এখন এই জায়গায় কিন্তু একটু মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করতে হবে, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা দেখিয়ে দিছি, ওকে ফাইন, এটা নিয়ে কারো কোনো অবজেকশন নেই। কিন্তু সূত্রের ইমপ্লিমেন্টেশনটা করার আগে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এইখানে লবে যেই এক্স রয়েছে, হরেও সেই এক্স রয়েছে, লিমিটেও কিন্তু সেই এক্সই রয়েছে। অর্থাৎ এখানে যদি সাইনের সাথে 5 থাকে, কথার কথা, তাহলে নিচেও 5 থাকতে হবে, লিমিটের এখানেও 5 থাকতে হবে। আবার tan এর সাথেও এখানে x রয়েছে, হরেও আমাদের x রয়েছে, লিমিটেও আমাদের x রয়েছে। যদি ধরি tan b, এখানে x এর জায়গায় যদি b বসতো, তাহলে অবশ্যই এই নিচে x এর জায়গায় আমাদের b বসাতে হবে, লিমিট x এর জায়গায় আমাদের b বসাতে হবে। b তো ওরকম ভাবে বসালে হবে না, লিমিটের পরিবর্তন আমরা লাস্ট ক্লাসে শিখেছি যে লিমিট পরিবর্তন করতে গেলে অনেক কাঠখড় পুড়িয়ে লিমিট পরিবর্তন করতে হবে। তাহলে এই জিনিসটা খেয়াল করব, এখানে যে রাশিটা ত্রিকোণমিতিক অপারেটরের সাথে বসছে সেটাকেই কিন্তু লিমিটে থাকতে হবে। যে রাশিটা ত্রিকোণমিতিক অপারেটরের সাথে উপরে নিচে বসতেছে সেগুলো মানে সব জায়গায় কিন্তু এখানে কি সমান দেখতেছো, এই সব জায়গায় কিন্তু এক্স, কোথাও এমন নাই যে কোথাও এক্স আছে, কোথাও এক্স স্কোয়ার আছে, বা কোথাও রুট ওভার এক্স আছে, তা কিন্তু না। এই জিনিসটা কি আমি বুঝাতে পেরেছি? জি স্যার। ফাইন, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আজকে প্লিজ ডোন্ট মাইন্ড স্যার, আমি লিভ নিচ্ছি। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে আজকে বেশি না, আমরা একটা অঙ্ক করেই আজকের ক্লাস শেষ করে দিব। বাট একটা না, 2-3টা অঙ্ক করব, বাট অঙ্কগুলো খুবই মজার হবে এবং নো খুবই স্যার, সহজ আপনি হবে। আজকে শেষ করে দেন না এখানে। হ্যাঁ, আরেকটু একটু অঙ্ক, এইটা যে শিখলাম এতক্ষণ ধরে সেটা একটু অ্যাপ্লাইটা দেখাই দিচ্ছি। 5-এর 1 নম্বর অঙ্ক, 5-এর 1 নম্বর অঙ্ক। সো 5-এর 1 নম্বর অঙ্কতে দেখেন কি বলেছে, কি আছে দেখেন, লিমিট x টেন্ডস টু 0, উপরে রয়েছে sin 5x, নিচে রয়েছে কি শুধু x, নিচে কি রয়েছে শুধু x। তাহলে এখন আমরা কি বলেছিলাম, অপারেটরের সাথে যা থাকবে নিচেও তাই থাকতে হবে, লিমিটেও তাই থাকতে হবে, তাহলেই কেবলমাত্র সূত্র প্রয়োগ করতে পারবো, নতুবা নয়। বুঝতে পেরেছি? অপারেটরের সাথে যা থাকবে, লবে যা থাকবে, হরে তাই থাকতে হবে, লিমিটেও তাই থাকতে হবে, তাহলেই শুধুমাত্র আমরা এই ত্রিকোণমিতিক সূত্রগুলা প্রমাণ করতে পারবো, মানে অ্যাপ্লাই করতে পারবো, নতুবা নয়। তাহলে আসি প্রথম কাজ, সেটা হচ্ছে লিমিট। আমরা যে কাজটা করলাম x টেন্ডস টু 0, ভেঙে ভেঙে করি। উপরে রয়েছে sin 5x, নিচে রয়েছে x, তো নিচে এটাকে কি করি 5 দ্বারা ভাগ করে দেই, মানে এই নিচে হরে 5 গুণ করা মানে কি 5 দ্বারা ভাগ করা। কিন্তু এখন তো র্যান্ডম এরকম 5 দ্বারা ভাগ করলে হবে না, 5 দ্বারা ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে, 5 দ্বারা আগে গুণও করে নিতে হবে, যাতে কাটাকাটি বেলায় জিনিসটা কাটাকাটি চলে যেতে পারে। এম আই ক্লিয়ার? ফাইন। দেন এবার কি বলেছি, এখানে যা থাকবে এই লিমিটের এখানেও তাই থাকতে হবে। তাহলে এখন দেখো সাইড নোট, যেহেতু x টেন্ডস টু 0, x যদি শূন্যের কাছাকাছি যায়, তাহলে এখন x এর সাথে যদি আমি x যদি শূন্যের কাছাকাছি যায়, তাহলে x এর সাথে যদি আমি 1 2 3 4 5 কোনো কিছু একটা গুণ করি, তার মানে সেটা তো আরো 5 গুণ তাড়াতাড়ি সে শূন্যের কাছাকাছি যাবে, হ্যাঁ কি না? মানে হ্যাঁ তোমার স্যার। কাছে যদি একটা গাড়ি থাকে, সেই গাড়ির স্পিড যদি আমি 100 কিলোমিটার বাড়ায় দিই, তাহলে তুমি তোমার ডেস্টিনেশনে আরো তাড়াতাড়ি পৌঁছাবা।
তাহলে এক্স যদি শূন্যের কাছাকাছি যায় তাহলে 5x আরো কি যাবে, আরো দ্রুত শূন্যের কাছাকাছি যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। তার মানে আমি x টেন্ডস টু 0 লেখা যে কথা, আমি যদি এখানে 5x টেন্ডস টু 0 লিখি তাহলে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা নেই। তাহলে উপরে থেকে যাচ্ছে sin 5x, নিচে থেকে যাচ্ছে 5x, এখানে থেকে যাচ্ছে 5। এখন এতটুকু অংশতে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করে বসাতে পারি ডিরেক্টলি 1 ইন্টু 5 ইজ ইকুয়ালস টু 5। এটা আমাদের অ্যান্সার। এম আই ক্লিয়ার? সূত্রের ইউজটা বুঝতে পেরেছি। আমাদের ক্লাসের 1 মিনিটেরও কম সময় রয়েছে, যে কোনো সময় কেটে যাবে। আশা করব যে এই ক্লাসটা সবাই ভালো মতো করে দেখবেন সূত্রের প্রমাণটা, কারণ আগামীকালকের পুরো ক্লাসটা আমাদের এই সূত্রের উপরে বেস করেই হতে যাচ্ছে। ঠিক আছে? সো আমি আর কারো কোনো কথা শোনার সময় পাচ্ছি না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।